নমস্কার বন্ধুরা, আমার টিচিং লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমরা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছি। তোমরা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট বা ঝাড়খণ্ড টেটের প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখানে আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার শিখছি। অলরেডি আমরা বেশ কিছু চ্যাপ্টার আলোচনা করেছি এবং সেখান থেকে বেশ কিছু এমসিকিউও প্র্যাকটিস করেছি। তোমরা যারা আমার সেই ক্লাসগুলি দেখোনি, প্লিজ দেখে নিও। আজকের টপিক আমাদের মোটিভেশন বা প্রেরণা। তো শুরু করা যাক। দেখো, মোটিভেশন এই টার্মটা আমরা ছোটবেলা থেকেই মোটামুটি সবাই শুনে আসছি, বা এটাও আমরা জানি যে কোনো একটা কাজ করতে গেলে আমাদেরকে আগে সেই কাজটার জন্য মোটিভেটেড হতে হয়, তাই তো? তবে পরে সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারি। কিন্তু মোটিভেশন জিনিসটা কি সেটা আমরা যদি বুঝতে চাই, তাহলে কিভাবে বুঝবো? দেখো, আমরা সবাই কোনো না কোনো একটা কারণে কাজ করি। হুম। কেউ নিজের ইচ্ছাই করি, আবার কেউ ধরো কোনো একটা চাপের প্রভাবে করি। ঠিক আছে, কোনো একটা কাজ করার জন্য আমার উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে, সেই জন্য করি। তো এই যে একটা কাজ করার পিছনে নিজের ইচ্ছাই মানে ধরো ভেতরের ব্যাপার, তাহলে এই যে ভেতরের বা এই যে চাপের প্রভাবে করা অর্থাৎ বাইরের যে শক্তিটা কাজ করছে না, সেটাকেই বলা হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, মানে কি ব্যাপারটা দাঁড়ালো? মোটিভেশন হচ্ছে এমন একটা আভ্যন্তরীণ সরি অভ্যন্তরীণ ও বহিঃপ্রেরণামূলক শক্তি। মানে এই যে আমরা যদি নিজের ইচ্ছাই করি, সেক্ষেত্রে ওটা অভ্যন্তরীণ। যদি আমরা কোনো চাপের প্রভাবে করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার বহিঃপ্রেরণামূলক শক্তি। ঠিক আছে, তো এই যে অভ্যন্তরীণ ও বহিঃপ্রেরণামূলক একটা শক্তি, যেটা কি করছে মানুষের কোনো একটা আচরণকে, কোনো একটা বিহেভিয়ারকে কি করছে, সেই বিহেভিয়ারটা শুরু করছে, নেক্সট কি করছে, সে বিহেভিয়ারটাকে চালিয়ে রাখছে, এবং ততক্ষণ চালিয়ে রাখছে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে লক্ষ্যে পৌঁছতে পারা যায়। অর্থাৎ লক্ষ্য অর্জন হওয়া না হওয়া পর্যন্ত সেই বিহেভিয়ারটাকে অন করে রাখছে। এই যে ব্যাপারটা, যে করে রাখছে এই জিনিসগুলো, বিহেভিয়ারটাকে চালু করছে, বিহেভিয়ারটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, বিহেভিয়ারটাকে লক্ষ্য অর্জন পর্যন্ত নিয়ে যাচ্ছে, পরিচালিত করছে, যে করছে সেটাই হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, অর্থাৎ মোটিভেশন থাকলে, মোটিভেশনের দ্বারা মানুষ কোনো একটা কাজকে শুরু করে, সেই কাজটা করতে থাকে, এবং সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত সেই কাজটা করতে থাকে মোটিভেশনের জন্য। তো এই যে মোটিভেশন, এটাকে আর একটু সহজভাবে বললে কি হয় না, মোটিভেশন হচ্ছে তোমার নিড অর্থাৎ প্রয়োজন, এবং ড্রাইভ অর্থাৎ তাড়না, বা যে চালনা করছে আর কি, সেই চালনা শক্তি এবং ইনসেনটিভ, এগুলোর সামগ্রিক ব্যাপারটাই হচ্ছে মোটিভেশন। একটু ব্যাখ্যা করলে কি হয়? ধরো নিড বা প্রয়োজন, সেই জিনিসটা কি, মানে আমাদের শরীরের বা মনের যেটা অভাব, সেটাই হয়ে যাচ্ছে তোমার প্রয়োজন। আমাদের মনে বা শরীরে যদি কোনো অভাব বোধ থাকে, যেই জিনিসটার অভাব, সেটা আমার প্রয়োজন। বুঝতে পেরেছো? এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ক্ষুধা। মানে ধরো তোমার খিদে পেয়েছে, অর্থাৎ তোমার খাবারের অভাব আছে শরীরে, সেটা তোমার প্রয়োজন এখন। এখন ড্রাইভ বা তাড়না হচ্ছে, যখন তোমার খিদে পাবে, তখন কি হবে, ওই খিদেটার জন্য মানে তোমার ওই প্রয়োজনটার জন্য একটা চাপ সৃষ্টি হবে তোমার মধ্যে, যেই চাপটার জন্য তুমি কি করবে, খাবারটা খুঁজতে থাকবে। তোমার খিদে পেয়েছে, তুমি খাবার খুঁজবে। এটাই হচ্ছে তোমার ড্রাইভ বা তাড়না। ঠিক আছে, মানে তুমি প্রয়োজন থেকে যে চাপটা তৈরি হচ্ছে তোমার উপর, তোমার জীবনে একটা কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনটার জন্য তোমার জীবনে যে চাপটা তৈরি হচ্ছে, সেই চাপটা থেকে, সেই চাপটা তোমাকে কি করছে বলতো, ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, সেই চাপটা তোমাকে তাড়না দিচ্ছে ওই জিনিসটা পাবার জন্য, সেটাই হচ্ছে তোমার ড্রাইভ বা তাড়না। আর ইনসেনটিভ বা প্রণোদনা জিনিসটা কি, এটা হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার। বাহ্যিক ব্যাপার কিরকম, এটা একটা রিওয়ার্ড টাইপের, পুরস্কার টাইপের। বুঝেছো? মানে তুমি যদি প্রাইজ পাও কোনো, বা ধরো তোমার তোমার ধরো এখন একটা চাহিদা হয়েছে কি, যে তোমার এই টেটে একটা, তোমাকে টেটের চাকরিটা পেতে হবে। ঠিক আছে, মানে তুমি আপার প্রাইমারি টিচার হতে চাইছো। এখন এটার জন্য তোমার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। এখন সেই চাপটাই তোমাকে ড্রাইভ করে নিয়ে যাবে ওই লক্ষ্যটা অর্জন করার জন্য। সেই জন্য তোমার পড়াশোনা করাবে। হ্যাঁ, এখন তুমি ভালো রেজাল্ট করলে ওই চাকরিটা পাবে, তাহলে ওই রেজাল্টটা তোমার হয়ে যাচ্ছে একটা রিওয়ার্ড বা একটা প্রাইজ। ঠিক আছে, তোমার জন্য। তো এই টোটাল যে ব্যাপার স্যাপারটা, এটাই হয়ে যাচ্ছে তোমার মোটিভেশন।
অর্থাৎ প্রেরণা, মানে মোটিভেশনের এগুলো সমস্তটাই পার্ট। নেক্সট কি বলছে, ফাংশন অফ মোটিভেশন। মোটিভেশনের ফাংশন গুলো কি কি? দেখো, মোটিভেশন কি করছে বলতো, প্রথমে বিহেভিয়ারটাকে তোমার অ্যাক্টিভ করছে, ঠিক আছে, মানে যে কাজটা তুমি করতে চাইছো সেই কাজটা তোমাকে শুরু করছে, অ্যাক্টিভ করছে, অন করছে, সেই কাজটা তোমাকে করতে বাধ্য করছে। নেক্সট কি বলছে, তোমাকে ডিরেকশন দিচ্ছে যে এইভাবে এইভাবে করো, অর্থাৎ তোমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওইদিকে। নেক্সট কি বলছে, এফোর্ট বাড়াচ্ছে, তোমাকে ওই কাজটাতে এফোর্ট দিতে বলছে, পরিশ্রম করতে বলছে, এবং তোমাকে পারসিস্টেন্স অর্থাৎ ধৈর্য রাখতে সাহায্য করছে। মোটিভেশন তোমাকে ধৈর্য রাখতে সাহায্য করছে। এই যে একটু আগে এক্সাম্পলটা দিলাম, ধরো তোমার আপার প্রাইমারি টিচার হওয়ার ইচ্ছে হয়েছে, এই ব্যাপারটার জন্য মোটিভেশন কাজ করছে, যে মোটিভেশনটা তোমার কাজ করছে টিচার হওয়ার জন্য, সেই মোটিভেশনটা তোমার কি করছে, প্রথমে তোমার ওই বিহেভিয়ারটাকে অ্যাক্টিভ করছে, যে হ্যাঁ আমাকে টিচার বানতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে। এই যে বিহেভিয়ারটা, এটা তোমার অ্যাক্টিভ করলো। তারপর তোমাকে কি করছে, ডিরেকশন দিচ্ছে যে তুমি এইভাবে এইভাবে পড়ো, এই জিনিসগুলো পড়ো, তবে পরে তুমি সেখানে পৌঁছতে পারবে। তারপর তোমার এফোর্ট বাড়াচ্ছে যে হ্যাঁ আরো ভালোভাবে পড়ো, বিভিন্ন যে সোর্স আছে সমস্ত জায়গা থেকে পড়ো। তোমার ধৈর্য বাড়াচ্ছে, যতদিন না তুমি চাকরিটা পাচ্ছ তোমাকে মোটিভেটেড রাখছে, মোটিভেশনটা তোমার ধৈর্যটা বাড়াচ্ছে যে না তুমি পড়তে থাকো, একদিন না একদিন তুমি চাকরিটা পাবে। এইভাবে মোটিভেশন কাজ করছে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, পরীক্ষায় ভালো করতে কি বেশি সময় ধরে পড়া, এটাই হয়ে যাচ্ছে তোমার ফাংশন মোটিভেশনের। নেক্সট কি বলছে, টাইপ অফ মোটিভেশন। টাইপ অফ মোটিভেশন মানে মোটিভেশনের কতগুলো টাইপ আছে। দেখো, মোটিভেশন দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, এবং একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইনট্রিক ইন্ট্রিনসিক মোটিভেশন যেটা, সেটা হচ্ছে তোমার অন্তঃপ্রেরণা। অন্তঃপ্রেরণা মানে বুঝতে পারছো তুমি, যেটা ভেতর থেকে আসছে, এমন একটা মোটিভেশন যেটা তোমার ভেতর থেকে আসছে, তার জন্য বাইরে কোনো কিছু চাপে তোমাকে পড়তে হচ্ছে না, তুমি ভেতর থেকেই একটা মোটিভেশন অনুভব করছো, ভেতর থেকে তুমি একটা তাড়না অনুভব করছো যে না আমাকে এই কাজটা পেতে হবে। যখন তোমার এটা ভেতর থেকে আসবে, সেটা কি হবে, তোমার কাজের আনন্দের জন্য আসবে, তাই তো? তো এই যে অন্তঃপ্রেরণা, এর এক্সাম্পল কি হতে পারে, নিজের ইচ্ছায় পড়াশোনা করা, বা তোমার ধরো কখনো ইচ্ছে করছে গান গাইতে, তুমি গান গাইছো, এগুলো হচ্ছে সব অন্তঃপ্রেরণা, যেগুলো ভেতর থেকে আসে, নিজে নিজেই আসে। এর জন্য তোমাকে বাইরে থেকে কাউকে মোটিভেটেড করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এই ধরনের যে মোটিভেশন গুলো, অর্থাৎ এই যে ইন্ট্রিনসিক মোটিভেশন গুলো, এগুলো কি হয়, লং লাস্টিং হয়, অনেক দিন পর্যন্ত থাকে, এবং ডিপ লার্নিং হয় এগুলোর প্রভাবে। যখন তুমি নিজের ইচ্ছায় কোনো কাজ করবে, তখন কি হবে, তুমি ওটা খুব ভালোভাবে শিখতে পারবে। এই জন্য অন্তঃপ্রেরণার জন্য বা ইন্ট্রিনসিক মোটিভেশনের জন্য তোমার লার্নিংটা খুব ডিপ হবে, এবং এটা লং লাস্টিং একটা মোটিভেশন, ঠিক আছে? এমনকি তুমি যেটা শিখবে সেটাও তুমি অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবে। কিন্তু যেটা বহিঃপ্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন, সেটা কি হয়, বাইরের কোনো কিছুর প্রভাবে তোমার মধ্যে তৈরি হয়। বাইরে থেকে কেউ মোটিভেশন তোমার মধ্যে তৈরি করলো, ক্রিয়েট করলো, বা তুমি বাইরে কোনো একটা জিনিস পাওয়ার জন্য, ঠিক আছে, কোনো একটা পুরস্কার বা কোনো একটা পানিশমেন্টের ভয়ে, কোনো একটা পুরস্কার পাওয়ার লোভে বা কোনো একটা পানিশমেন্ট পাওয়ার ভয়ে তোমার মধ্যে যদি কোনো একটা মোটিভেশন কাজ করে, সেই মোটিভেশনটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক মোটিভেশন বা বহিঃপ্রেরণা। এটার উদাহরণ কি হতে পারে, এটার উদাহরণ হচ্ছে তোমার ভালো নম্বরের জন্য পড়া। অর্থাৎ দেখো, বাইরে একটা জিনিস আছে যে আমাকে একটা ভালো নম্বর পেতে হবে, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে তোমার এক্সট্রিনসিক মোটিভেশন। কারণ ওই যে বাইরে থাকা জিনিসটা, অর্থাৎ ভালো নাম্বারটা তোমাকে মোটিভেটেড করছে যে এটা পাওয়ার জন্য আমি পড়াশোনা করব। এই যে পানিশমেন্ট এড়াতে একটা কথা বললাম না, এই তোমাকে ধরো কেউ বকা দেবে, তুমি এই কাজটা না করলে তোমাকে কেউ বকা দেবে, তো তুমি সেই জন্য সেই কাজটা করছো। এগুলো সব হয়ে যাচ্ছে তোমার এক্সট্রিনসিক মোটিভেশন। এক্সট্রিনসিক মোটিভেশনটা হচ্ছে তোমার শর্ট টার্ম, যখনই তুমি ওই নাম্বারটা অ্যাচিভ করে নেবে তোমার ওটার থেকে ওই মোটিভেশনটা চলে যাবে, ঠিক আছে? আর এই যে বিহেভিয়ারটা, এটাকে তোমার কন্ট্রোল করা সম্ভব। এটা কন্ট্রোল বিহেভিয়ার। কিন্তু যেটা ইন্ট্রিনসিক মোটিভেশন, এটা হচ্ছে লং লাস্টিং, যেহেতু তুমি নিজের ইচ্ছায় কাজটা করছো, সেই কাজটা তুমি ভালোবেসে অনেক দিন করতে পারবে। তাহলে ইন্ট্রিনসিক মোটিভেশন এবং এক্সট্রিনসিক মোটিভেশন ব্যাপারটা বুঝতে পারলে তো? নেক্সট কি বলছে,
নেক্সট আমরা দুটো থিওরি পড়বো মোটিভেশনের ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে মেইনলি কোয়েশ্চেন গুলো আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস। দেখো, একজন মনোবিজ্ঞানী, তার নাম হচ্ছে আব্রাহাম ম্যাসলো। তিনি একটা হায়ারার্কি দিয়েছিলেন কিসের না, প্রয়োজনের উপর। এখানে হায়ারার্কি কথাটা ব্যবহার করা হয়েছে তার কারণ তিনি আমাদের যে সমস্ত প্রয়োজনগুলোকে সেগুলোকে ধাপে ধাপে বর্ণনা করেছিলেন। তিনি আমাদের বিভিন্ন রকম যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলোর দ্বারা আমরা পরিচালিত হই। তো আমরা আমাদের কোন চাহিদাগুলো, কোন প্রয়োজনগুলো মিটলে আমরা কোন প্রয়োজনের জন্য আবার মরিয়া হয়ে উঠি, এই যে ব্যাপারগুলো, সেগুলো তিনি ধাপে ধাপে ব্যাখ্যা করেছিলেন। তো এই জন্যই তার তত্ত্বটার নাম হচ্ছে ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস থিওরি। হুম তিনি বলেছিলেন, তিনি যে তার থিওরিটাতে বলেছিলেন যে ধাপে ধাপে আমরা আমাদের চাহিদাগুলোকে পূরণ করি। তো তার যেটা সবচেয়ে নিচের ধাপ, সেই ধাপের নিড পূরণ না হলে আমরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হই না। তিনি বলেছিলেন যে আমাদের যেটা লোয়ার নিড, অর্থাৎ আমাদের যেটা বেসিক চাহিদাগুলো, সেগুলো পূরণ না হলে তার ওপরে যে হায়ার নিডটা আছে সেটা আমাদের অ্যাক্টিভ হয় না। এটা আমরা থিওরিটা দেখো একটু ডিটেলসে আলোচনা করলেই বুঝতে পারবো। তিনি কতগুলো চাহিদার কথা বলেছিলেন। আমাদের আমাদের বেশ কিছু চাহিদা আছে, তার মধ্যে কিছু ফিজিওলজিক্যাল চাহিদা আছে, যেমন খাবার, জল, বাতাস, আলো, তৃষ্ণা, নিদ্রা। এগুলো সব আমাদের ফিজিওলজিক্যাল নিডস বা আমাদের শারীরবৃত্তীয় চাহিদা, ঠিক আছে, যেগুলো আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন। আবার কিছু সেফটি নিডস আছে, অর্থাৎ নিরাপত্তার চাহিদা। ভালোবাসার চাহিদা আছে, কিছু সম্পর্কের চাহিদা আছে, আবার সম্মান বা আত্মসম্মান পাওয়ার একটা চাহিদা আছে, এমনকি নিজেকে সর্বোচ্চ জায়গায় একটা নিয়ে যাওয়ারও আমাদের চাহিদা আছে, ঠিক আছে। এই যে এত ধরনের চাহিদা, এই চাহিদাগুলো আমরা সবসময় ধাপে ধাপে পূরণ করি। তিনি বলছেন যে আমাদের প্রথম যেগুলো চাহিদা, বেসিক যেগুলো চাহিদা, সেগুলো হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় চাহিদা, ঠিক আছে। এই যে শারীরবৃত্তীয় চাহিদাগুলো, অর্থাৎ জল, বাতাস, আলো, খাবার, তৃষ্ণা, নিদ্রা, এই যে ব্যাপারগুলো, এই যে আমাদের শারীরবৃত্তীয় জিনিসগুলো, এগুলো আমাদের প্রথমে প্রয়োজন। তাই তিনি এটাকে প্রথম যে আমাদের হায়ারার্কির যেটা লোয়েস্ট পার্ট সেখানে রেখেছেন। তিনি বলেছেন যে এই চাহিদাগুলো যদি আমাদের পূরণ হয়, তবেই আমরা পরবর্তী আমাদের যে চাহিদা, সেফটি বা নিড বা নিরাপত্তার চাহিদা, তার সেই প্রয়োজনটার জন্য আমাদের মধ্যে তাড়না দেখা দেয়। যদি আমাদের মধ্যে শারীরবৃত্তীয় চাহিদাগুলো পূরণ হয়ে যায়, তারপরেই আমাদের নিরাপত্তার চাহিদা পূরণের জন্য তাড়না দেখা দেয়। যদি আমাদের তারপর নিরাপত্তার যে চাহিদা, সেটাও যদি আমাদের মিটে যায়, তারপর আমাদের ভালোবাসা বা সম্পর্কের চাহিদা দেখা দেয়। সেই সম্পর্ক বা ভালোবাসার চাহিদা যদি আমাদের মিটে যায়, তারপর আমাদের প্রয়োজন হয় আমাদের সম্মান বা আত্মসম্মান বোধ। হ্যাঁ, এটা আমাদের মধ্যে জাগরিত হয় এবং আত্মসম্মানের চাহিদা আমাদের মধ্যে দেখা দেয়, এবং সেটা পূরণ করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। এবং সেই চাহিদাটাও যদি আমাদের পূরণ হয়ে যায়, তখন আমরা নিজেদের সর্বোচ্চ উন্নয়ন করি এবং সেখানে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি। আত্মপ্রকাশ বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলি এটাকে, ঠিক আছে। এখানেই ম্যাসলো বলেছেন যে আমাদের প্রথম যে চাহিদা, বেসিক যে চাহিদা, অর্থাৎ ফিজিওলজিক্যাল যে সমস্ত নিড, এগুলোর পূরণ হওয়ার পরই আমাদের সেফটির নিডটা আসবে, ঠিক আছে। এটা পূরণ হওয়ার পরই আমাদের লাভ এবং বিলঙ্গিং, অর্থাৎ ভালোবাসা এবং সম্পর্কের চাহিদা আসবে, এবং সেটা পূরণ হওয়ার পরই সম্মান এবং আত্মসম্মানের চাহিদা আসবে, এবং তারপরই আসবে আমাদের আত্মপ্রতিষ্ঠার চাহিদা। কোনো একটা ধাপকে ক্রস করে অন্য ধাপে আমরা পৌঁছে যেতে পারবো না, ঠিক পরপর এইভাবেই আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করে থাকি। তিনি এই যে আমাদের চাহিদা পূরণের যে ধাপগুলো বর্ণনা করেছিলেন, সেটাই তার চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব বা নিড হায়ারার্কি থিওরি নামে পরিচিত, ঠিক আছে। তো দেখো, এই যে তিনি বললেন যে আমাদের প্রথম চাহিদা আমাদের শারীরবৃত্তীয় চাহিদা, অর্থাৎ আমাদের বিভিন্ন রকম যে চাহিদাগুলো, জল, বাতাস, আলো, খাবার,
তৃষ্ণা, নিদ্রা, এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো যদি আমাদের না মেটে, তাহলে কিন্তু আমরা পরবর্তী চাহিদায় আমাদের পরবর্তী যেটা ডিমান্ড আর কি, সেটা আমরা কখনোই চাইবো না। আমাদের আগে এগুলো মিটতে হবে। এই জন্যই বর্তমানে আমাদের দেশের সরকার কি করেছে বলতো, আমাদের যে বিদ্যালয়গুলো সেগুলোতে মিড ডে মিল চালু করছে। কারণ বাচ্চার যদি খাবারের চাহিদাই না মিটে, সে কি পড়াশোনা করবে বলো? তার তো বাকি চাহিদাগুলো আসবে না। সেই জন্য তাদেরকে খাবার, পোশাক, বই, এগুলো সমস্ত কিছু বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে শিক্ষার্থীদের প্রাথমিক চাহিদাগুলো পূরণ হয় এবং তার ফলে তারা পরবর্তীতে, অর্থাৎ পরবর্তী পর্যায়ে যে উন্নত চাহিদাগুলো আছে সেগুলো পূরণে তারা সচেষ্ট হবে। এই কারণে নেক্সট কি বলছে দেখো, এটা একটা আমাদের তত্ত্ব ছিল, ম্যাসলোর চাহিদা ক্রমপর্যায় তত্ত্ব। নেক্সট হচ্ছে আমাদের ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব। এই দুটো তত্ত্বই আমরা পড়বো মোটিভেশন থেকে মাত্র। তো ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব সেটা কি বলছে? এটা বলছে, ওয়াইনার বলছেন মানুষ যখন কাজের সাফল্য বা ব্যর্থতা পায়, দেখো একটা মানুষ কোনো একটা কাজ করেছে, আমরা যখন একটা কোনো কাজ করি, হয় সেটাতে আমরা সফল হই, নয় সেটাতে আমরা ব্যর্থ হই। তো যখন সাফল্য বা ব্যর্থতা পাই, তখন কি হয়, সে সেটার কারণ খোঁজে। ধরো আমি সফল হয়েছি, তাহলে আমি কেন সফল হয়েছি সেটার একটা কারণ খুঁজবো। যদি আমি ব্যর্থ হই, তো আমি কেন ব্যর্থ হয়েছি সেটার একটা কারণ খুঁজবো। এই জন্যই এই থিওরিটার নাম হচ্ছে কারণ নির্দেশক তত্ত্ব বা অ্যাট্রিবিউশন থিওরি। ঠিক আছে? তো দেখো, এই যে ওয়াইনার, তার মতে সাফল্য ও ব্যর্থতা, মানে হয় তুমি সফল হয়েছো, নয় তুমি ব্যর্থ হয়েছো। তো কোন একটা কাজ করতে গিয়ে, তো এই সাফল্য বা ব্যর্থতার প্রধানত কারণ হচ্ছে চারটা। কটা? চারটা। কার মতে? ওয়াইনারের মতে। সেই চারটা কারণ কি কি? একটা হচ্ছে বলছে অ্যাবিলিটি বা ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? বুদ্ধিমত্তা। মানে তুমি যে কাজটা করছিলে, সেই কাজটা করার ক্ষমতা তোমার মধ্যে আছে কিনা, এই যে ব্যাপারটা। ধরো তুমি খুব ভালো একটা রেজাল্ট করেছো, তো তখন তোমার কি মনে হবে যে আমি বুদ্ধিমান, সেই জন্য আমি, মানে আমি ওই কাজটা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান, বা ওই কাজটা করার ক্ষমতা আমার মধ্যে আছে, ওই জন্য আমি ভালো রেজাল্ট করেছি। বা ধরো তুমি ওটাতে ফেলিওর হয়েছো, তখন কি হবে যে না, ওই কাজটা করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই, অর্থাৎ আমি দুর্বল, সেই জন্য ফেল করেছি। এই যে কারণ, এই কারণটা যখন খুঁজে বের করছে সে, যে তার ক্ষমতার উপর ডিপেন্ড করে, সেটাই বলা হচ্ছে যে অ্যাবিলিটি বা ক্ষমতা বা বুদ্ধিমত্তা। এটা কি, এটা কিরকম কারণ? দেখো, এটা হচ্ছে একটা ইন্টারনাল কারণ। কারণ কোনো অ্যাবিলিটি বা বুদ্ধিমত্তা, সেই কাজটা করার ক্ষমতা, সেটা তার মধ্যে থাকে, তো তার নিজস্ব ব্যাপার, নিজস্ব অ্যাবিলিটি। সেই জন্য এটা ইন্টারনাল এবং এটা স্টেবল। ঠিক আছে? এটা স্টেবল। আর এটা আনকন্ট্রোলেবল, অর্থাৎ একে কন্ট্রোল করা যায় না। নেক্সট কি বলছে? এফোর্ট বা পরিশ্রম। এটা কি হচ্ছে? তুমি যখন একটা কাজ করছো, সেই কাজটাতে তো তুমি দেখছো যে তুমি সফল হয়েছো না ব্যর্থ হয়েছো। তারপরে তুমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছো। সেই কারণগুলোই এখানে আমরা দেখছি। ঠিক আছে? যে এক, তুমি যখন কারণ খুঁজছো, তুমি একটা কারণ দেখলে যে সেই ক্ষমতাটা তোমার আছে কিনা। সেই ক্ষমতাটা যদি তুমি যদি সফল হও, তুমি ভাবলে যে আমার এই ক্ষমতাটা আছে তাই আমি সফল হয়েছি, আমার এই ক্ষমতাটা নেই তাই আমি ব্যর্থ হয়েছি। নেক্সট আরেকটা কারণ বলছে, সেটা এফোর্ট বা পরিশ্রম। মানে ওই কাজটা করার জন্য যতটা পরিশ্রম করা দরকার ছিল, আমি ততটা পরিশ্রম করেছি, তাই আমি সফল হয়েছি। বা ওই কাজটা করার জন্য যতটা পরিশ্রম করা দরকার ছিল, আমি ততটা পরিশ্রম করিনি, সেই জন্য আমি ব্যর্থ হয়েছি। এই যে ব্যাপারটা, এটা কি বলছে? এফোর্ট বা পরিশ্রম, এটা আরেকটা কারণ। ঠিক আছে? তাহলে একটা কারণ গেল অ্যাবিলিটি, আর একটা কারণ গেল এফোর্ট। তো এই এফোর্ট জিনিসটা দেখো, এটাও কিন্তু ইন্টারনাল ব্যাপার স্যাপার, কারণ তুমি কতটা পরিশ্রম করেছো, এটা তোমার ইন্টারনাল ব্যাপার। এটা আনস্টেবল, এটা স্টেবল নয় কিন্তু, কারণ তুমি এটা বাড়ানো কমানো করতে পারো। এখানে যেটা অ্যাবিলিটি, তোমার যেটা বুদ্ধিমত্তা, সেটা তুমি বাড়ানো কমানো করতে পারো না, এটা তোমার ইন্টারনাল ব্যাপার এবং এটা স্টেবল। এটা স্টেবল, এটা আনকন্ট্রোলেবল, এটা তুমি কন্ট্রোল করতে পারো না, কারণ এটা তোমার মধ্যে ইনবিল্ড হয়ে আছে। কিন্তু এফোর্ট যেটা, সেটা তোমার ইন্টারনাল, কিন্তু এটা আনস্টেবল, বিকজ তুমি এটা কন্ট্রোল করতে পারো, এটা তুমি কন্ট্রোল করতে পারো। তুমি ইচ্ছে মতো পরিশ্রম বাড়াতে পারো, তুমি ইচ্ছে মতো পরিশ্রম কমাতে পারো, তাই এটা আনস্টেবল। কিন্তু আগের যেটা তোমার বুদ্ধিমত্তা, সেটা তুমি ইচ্ছে করলেই বাড়াতে পারো না, তাই ওটা ছিল স্টেবল। ওকে? নেক্সট আর একটা কারণ তুমি বলতে পারো, যেমন ধরো তুমি তুমি যখন সফল বা ব্যর্থ হচ্ছ, তখন তুমি আর একটা কারণ দেখাতে পারো, সেটা হচ্ছে তোমার টাস্ক ডিফিকাল্টি। অর্থাৎ তুমি যে কাজটা করেছো, সেই কাজটার কঠিনতা কেমন, কাঠিন্যতা কেমন ছিল, কাজটা কতটা কঠিন ছিল। দেখো,
যখন ইজিলি দেখবে সবাই আমরা পাস করে যাই, কি বলি, প্রশ্ন খুব সহজ ছিল। কিন্তু বেশিরভাগ মানুষই যখন আহ, সেটাতে ব্যর্থ হয়, তখন আমরা বলি প্রশ্ন খুব কঠিন ছিল। অর্থাৎ কাজের যে কাঠিন্যতা সেটার উপর ডিপেন্ড করছে আমরা যেরকম ভাবে সফল হচ্ছি, যে হারে সফল হচ্ছি বা যে হারে ব্যর্থ হচ্ছি, তার উপর ডিপেন্ড করছে আমাদের কাজ কতটা কঠিন বা কাজ কতটা সরল, তাই তো? আবার উল্টোটাও, কাজ কতটা কঠিন তার উপর ডিপেন্ড করছে কে সফল হবে এবং কে ব্যর্থ হবে। তাহলে দেখো, এই যে কাজের কাঠিন্যতা, এটা সবসময় কি হচ্ছে বলতে, এটা এক্সটার্নাল ব্যাপার। কারণ কাজটা বাইরের ব্যাপার, কাজটা কঠিন হবে না, সরল হবে না, সহজ হবে, সেটা তো বাইরের ব্যাপার স্যাপার, তোমার মধ্যেকার ব্যাপার স্যাপার নয় তো। যে কাজটা তুমি করতে গেছো, তাহলে এটা হয়ে গেল তোমার এক্সটার্নাল ব্যাপার। আর দেখো, কাজটা কঠিন হোক বা সরল হোক, সেটা স্টেবল, সেটা তো আর আনস্টেবল নয়। যতটাই কঠিন হোক সে ততটাই কঠিন, আর সেটা তুমি চাইলেই সহজ করে নিতে পারবে না। আর সেটা আনকন্ট্রোলেবল, কারণ এটা তোমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়, কারণ ওটা একটা বাইরের জিনিস, ওটা তোমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। এটা আনকন্ট্রোলেবল। কিন্তু দেখো, কন্ট্রোল করা কোনটা সম্ভব ছিল তোমার? এর আগের ইয়েতে যেটা পড়লাম, পরিশ্রমকে তুমি কন্ট্রোল করতে পারো, তোমার বুদ্ধিমত্তাকেও তুমি কন্ট্রোল করতে পারছো না, তোমার টাস্ককেও তুমি কন্ট্রোল করতে পারছো না। নেক্সট আর একটা যেটা তোমার কারণ এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তোমার লাক। কি হয়েছে? তুমি তোমার যথেষ্ট ধরো বুদ্ধি আছে, তোমার যথেষ্ট অ্যাবিলিটি আছে কাজটা করার জন্য, এমনকি তুমি যথেষ্ট পরিশ্রম করেছো সেই কাজটা করার জন্য, হুম, তার সত্ত্বেও তুমি ব্যর্থ হয়েছো। তখন তুমি কারণ খুঁজবে, সেই তোমার যে ব্যর্থতার কারণ যখন তুমি খুঁজবে, তখন তুমি কি দোষ দেবে তোমার ভাগ্যের, যে হ্যাঁ আমার ভাগ্য খারাপ ছিল, সেই জন্য আমি এই কাজটাতে ব্যর্থ হয়েছি। এরপর ধরো তোমার সেই কাজটা করার জন্য অ্যাবিলিটি ছিল না, এমনকি তুমি যথেষ্ট পরিশ্রম পর্যন্ত করোনি, কিন্তু তুমি সফল হয়ে গেছো। তখন তুমি কি বলবে? আমার ভাগ্য ভালো ছিল, আমি লাকি, সেই জন্য আমি এটাতে সফল হয়েছি। এই যে ব্যাপারটাই, তুমি যখন কারণ খুঁজতে যাবে, কিন্তু তুমি কোনোভাবেই কোনো কিছু মেলাতে পারবে না, তোমার অ্যাবিলিটি মেলাতে পারছো না, তোমার পরিশ্রম তুমি মেলাতে পারছো না, কাজের কঠিনতা সেটাও তুমি মেলাতে পারছো না, তখন তুমি দোষ দেবে তোমার ভাগ্যের। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ভাগ্য, এটাও কিন্তু একটা এক্সটার্নাল ব্যাপার, তাই তো? আর ভাগ্য সবসময়ই আনস্টেবল, ঠিক? আর এটাকে কন্ট্রোল করাও যায় না। তো দেখো, আমরা যখন সফল হচ্ছি বা ব্যর্থ হচ্ছি, তখন আমরা তাহলে তার একটা কারণ খুঁজছি। ওয়াইনারের তত্ত্বটাই সেই জন্য বলছে কারণ নির্দেশক তত্ত্ব। তিনি এই যে কারণ খোঁজার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি কি দেখালেন, যে যখন আমরা কারণ খুঁজি, তখন সেখানে মূলত চারটা কারণ থাকে। একটা হচ্ছে অ্যাবিলিটি বা ক্ষমতা, সেকেন্ড হচ্ছে এফোর্ট বা পরিশ্রম, কতটা পরিশ্রম করেছো, থার্ড হচ্ছে কাজটা কতটা কঠিন, আর ফোর্থ হচ্ছে যখন কোনো কিছুই না সে খুঁজে পায়, তখন সে তার ভাগ্যের দোষ দেয়, তাই তো? তাহলে চার হচ্ছে ভাগ্য বা লাক। নেক্সট আমরা কি জানবো? নেক্সট জানবো মোটিভেশন টেকনিক। মোটিভেশনটা কিভাবে কাজ করছে, দেখো। মোটিভেশন কাজ করছে, প্রথমে তোমার একটা গোল সেটিং করছে, যে আমাকে ধরো এই কাজটা করতে হবে, মানে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। তারপর কি হচ্ছে, তাতে ফিডব্যাক দিতে হচ্ছে, হ্যাঁ। তুমি যদি ওটাতে ফিডব্যাক পাও, তখন তোমার মোটিভেশনটা ধরে থাকছে। গ্রুপ ওয়ার্ক করলে তখন তুমি মোটিভেশনটা অনেক দিন ধরে রাখতে পারো। নেক্সট, কম্পিটিশন করলে, অবশ্যই সেটা হেলদি কম্পিটিশন হতে হবে, হ্যাঁ। কম্পিটিশন করলে তখন তোমার মোটিভেশনটা অনেক দিন ধরে থাকে। আর রিয়েল লাইফ এক্সাম্পল পেলে তখন তুমি হাইলি মোটিভেটেড হতে পারো। নেক্সট, এই যে মোটিভেশন সম্পর্কে জানলাম, এটা আমরা জেনে কি করব? আমরা যখন টিচার হব, এই মোটিভেশন চ্যাপ্টারটা সম্পর্কে যে জানলাম, সেটা আমরা জেনে ক্লাসরুমে কিভাবে ইমপ্লিকেশন করবো, অর্থাৎ ক্লাসরুম ইমপ্লিকেশনটা আমাদের কি, ক্লাসরুমে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, স্টুডেন্টদেরকে কি করব, প্রথম কথা হচ্ছে বেসিক নিড পূরণে আমরা জোর দেব, যাতে করে তাদের বাকি যে সমস্ত প্রয়োজনগুলো এবং শেখাটা ইমপ্রুভ হয়, তাই তো? কারণ আমরা দেখলাম ম্যাসলোর চাহিদা যে তত্ত্ব, তাতে আমরা দেখলাম যে আমাদের যেগুলো বেসিক প্রয়োজন, সেগুলো যদি না মেটে, আমরা পরবর্তী যেটা প্রয়োজন সেটার দিকে আমরা পরিচালিত হই না, তাই তো? সেগুলো আমাদের মধ্যে তখন কাজ করে না, সেই চাহিদাগুলো আমাদের মধ্যে আসে না, কারণ আমাদের বেসিক জিনিসটাই তখন পূরণ হয়নি। তাই আমরা চেষ্টা করব যে বেসিক যে সমস্ত প্রয়োজনগুলো, সেগুলো আগে আমরা বাচ্চাদের পূরণ করার চেষ্টা করব। নেক্সট কি করব, এফোর্ট বেসড ফিডব্যাক দেবো। মানে তারা যদি পরিশ্রম করে, আমরা বলবো যে হ্যাঁ তুমি খুব পরিশ্রম করেছো,
তোমার হবে, তুমি করতে থাকো। তো তাদের পরিশ্রমটাকে যদি বেশ করে আমরা ফিডব্যাক দিই, তখন তারা পরবর্তীতে যখন কাজটা করবে, তো তারা আরো পরিশ্রম করে সেই কাজটা করবে। নেক্সট, এটার ব্যাপারে যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো বুঝতে পারবে। এটা নিয়ে একটা গবেষণা হয়েছিল, হ্যাঁ, যে দুদল বাচ্চা, দুই দল বাচ্চাকে তোমার একটা কাজ দেওয়া হয়েছিল। তো একটা দলকে বলা হয়েছিল যে হ্যাঁ, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, সেই জন্য তোমরা এই কাজটা করতে সফল হয়েছো। আরেক দলকে বলা হয়েছিল যে তোমরা খুব পরিশ্রমী, তোমরা পরিশ্রম করেছো বলে এই কাজটা তোমরা করতে পেরেছো। তো পরবর্তীতে যখন তাদেরকে আরেকটা কাজ করতে দেওয়া হয়েছিল, তখন যাদেরকে বলা হয়েছিল যে তোমরা খুব বুদ্ধিমান, হুম তারা কিন্তু সেই কাজটা অ্যাকসেপ্ট করতে ভয় পাচ্ছিল, কারণ যেহেতু তাদের মধ্যে বলা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা হচ্ছে বুদ্ধিমান, তো তারা তখন ভয় পাচ্ছিল ওই কাজটা অ্যাকসেপ্ট করতে। যদি তারা ওটাতে ফেলিওর হয়, তাহলে তারা যে বুদ্ধিমান এই তকমাটা তাদের চলে যেতে পারে, বুঝেছো? কিন্তু যাদেরকে বলা হয়েছিল যে তোমরা পরিশ্রমী, তারা কিন্তু ওই কাজটা খুব সহজেই অ্যাকসেপ্ট করেছিল এবং খুব ভালোভাবে সেই কাজটা সফল হয়েছিল, কারণ তাদেরকে পরিশ্রমী বলা হয়েছিল। তারা পরবর্তী কাজটাতে আরো ভালো এফোর্ট দিয়ে, আরো ভালোভাবে পরিশ্রম করে সেই কাজটা তারা সফল করেছিল। এই জন্যই বলা হচ্ছে যে এফোর্ট বেসড লার্নিং, এফোর্ট বেসড ফিডব্যাক যদি দেওয়া হয়, অর্থাৎ তাদের পরিশ্রমটাকে বেস্ট করে যদি কোনো ফিডব্যাক দেওয়া হয়, তাহলে মোটিভেশনটা বাড়ে। হুম এই যে গল্পটা বললাম সেটার মাধ্যমে সেটাই প্রমাণ হয়। নেক্সট কি বলছে, পজিটিভ ও সেফ ক্লাসরুম এনভায়রনমেন্ট। একটা পজিটিভ ক্লাসরুম এবং সেফ, অর্থাৎ যেখানে নিরাপদ থাকবে বাচ্চারা, নিরাপত্তা চাহিদা, একটু আগেই পড়লাম না, নিরাপত্তার চাহিদা, ঠিক সেফ যেন থাকে বাচ্চারা, কোনোভাবে যেন কোনো টিচারের কথায় তারা কষ্ট না পায়, হ্যাঁ, কোনো কিছু বলতে যেন খোলাখুলি বলতে যেন দ্বিধা না বোধ করে, বাচ্চারা যেন নিজেদেরকে সেফ মনে করে, সেরকম একটা পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে হবে। নেক্সট কি বলতে, ফেলিওরের কারণ, কারণটা কি, তারা কেন ব্যর্থ হচ্ছে সেই কারণটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করব? এফোর্টের দিকে শিফট করে, মানে পরিশ্রমটা তাদেরকে বাড়িয়ে। তাদের তো বুদ্ধিমত্তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, তাদের পরিশ্রমটাকে কেবলমাত্র আমরা কন্ট্রোল করতে পারি, তাই তো একটু আগেই জানলাম যে এফোর্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে সেটার দিকে আমরা শিফট করব। ফেলিওরের কারণটাকে, হতে পারে তার সে বুদ্ধির জন্য, বা তার অ্যাবিলিটি নেই ওই কাজটা করার জন্য, সেই জন্য সে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা কি করব, সেই কারণটাকে, ফেলিওরের সেই কারণটাকে আমরা এফোর্টের দিকে শিফট করব, মানে অর্থাৎ কন্ট্রোলেবল এর দিকে শিফট করব, যাতে তারা এফোর্টটা বাড়ায়, পরিশ্রমটা যদি বেশি করে, তারা যদি ওটা জন্য হয়তো কি এবেল ছিল না, কিন্তু যখনই তারা পরিশ্রম করবে, তারা তখন ওই কাজটা করতে সফল হবে। এই জন্য আমরা তাদের ফেলিওরের যে কোনো কারণকে আমরা এফোর্টের দিকে শিফট করব। কেবলমাত্র এফোর্টই হচ্ছে কন্ট্রোলেবল, একটু আগেই পড়েছি। নেক্সট কি বলছে, প্রাইজ, প্রাইজ দিয়ে এস্টিম নিড পূরণ করতে হবে। তাদের যে সমস্ত প্রয়োজনগুলো, সেগুলো আমরা কি করব বলতো, বাইরে থেকে পুরস্কারের মাধ্যমে আমরা পূরণ করব। তাহলে কি হবে, একটা বাহ্যিক যে মোটিভেশন তাদের উপর কাজ করবে। নেক্সট, ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেক বাচ্চা যে সবকিছু পারে না, যে বাচ্চা যেটা পারে সেই অনুযায়ী আর যেভাবে পারে সেই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্রোচটা নিতে হবে বাচ্চাগুলোকে সফল করার জন্য যে কোনো কাজে। নেক্সট, আমরা কোনো বাচ্চাকে দোষ দেব না, কি করব, তাদেরকে সবসময় এনকারেজ করব। ঠিক আছে, তাহলে মোটিভেশন চ্যাপ্টার থেকে আমরা বুঝতে পারলাম যে কি কি করলে আমাদের ক্লাসরুমে বাচ্চাগুলো মোটিভেটেড হতে পারবে। নেক্সট, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। দেখো, প্রথম এমসিকিউ বলছে আমাদের, মোটিভেশন বলতে কি বোঝায়? মেমোরি, বিহেভিয়ার অ্যাক্টিভ, বিহেভিয়ার অ্যাক্টিভ করার শক্তি, ইন্টেলিজেন্স, না ইমোশন? তো মোটিভেশন বলতে বোঝায় বিহেভিয়ার অ্যাক্টিভ করার শক্তি, এটা আমরা এতক্ষণ ধরে ক্লাসে সেটাই আলোচনা করলাম, তাই তো? নেক্সট, মোটিভেশনের উপাদান কোনটা? নিড, ড্রাইভ, না ইনসেনটিভ? দেখো, এই যে প্রয়োজন, তাড়না, প্রণোদনা, এই প্রত্যেকটাই হয়ে যাচ্ছে আমাদের মোটিভেশনের উপাদান, তাহলে অল অফ দিস। নেক্সট, নিড বলতে কি বোঝায়? নিড, প্রয়োজন। প্রয়োজন বলতে কি বোঝায়? আমাদের মনের বা দেহের যেটা অভাব সেটাই আমাদের প্রয়োজন, তাহলে শরীর বা মনের অভাব। নেক্সট, ড্রাইভ কি? দেখো, ড্রাইভ মানে তাড়না, আমরা কি বললাম, তাড়না, অর্থাৎ একটা জিনিসের দিকে আমাদেরকে যে জিনিসটা তাড়না করে নিয়ে যাবে, যেটা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে, সেটা কি হতে পারে? সেটা রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার, নিড থেকে তৈরি হওয়া তাড়না, ইমোশন, না ইন্টেলিজেন্স? একটু আগেই আমরা জানলাম যে আমাদের যেটা প্রয়োজন সেটার থেকে যে চাপটা তৈরি হয়,
সেই চাপটাই আমাদেরকে কোনো কিছু একটা পেতে ড্রাইভ করে নিয়ে যায়, তাই তো? মানে যেটা আমাদের প্রয়োজন সেটাকে পেতে সেটা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যায়। তাহলে আমাদেরকে কিটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কোনটা তাড়না দিচ্ছে, যেটা আমাদের প্রয়োজন সেটার থেকেই আমাদের সেই তাড়নাটা তৈরি হয়। তাহলে নিড থেকে তৈরি হওয়া তাড়না, মানে আমাদের কোনো কিছু একটা প্রয়োজন, সেই প্রয়োজনটার জন্যই তো আমরা সেটাকে পূরণ করার জন্য ছুটবো। তাহলে ড্রাইভটা কি? নিড থেকে তৈরি হওয়া তাড়না। নেক্সট, ইনসেনটিভ কি? ইনসেনটিভ মানে একটু আগে জানলাম প্রণোদনা, অর্থাৎ কোনো একটা এক্সটার্নাল রিওয়ার্ডস, এক্সটার্নাল কোনো একটা পুরস্কার, সেটাই হয়ে যাচ্ছে তোমার ইনসেনটিভ। নেক্সট, ইন্ট্রিনসিক মোটিভেশনের বৈশিষ্ট্য কি? ইন্ট্রিনসিক মোটিভেশনের বৈশিষ্ট্য দেখো, রিওয়ার্ড বেসড, ইন্টারনাল ইন্টারেস্ট, পানিশমেন্ট না এক্সটার্নাল ফোর্স। ইন্ট্রিনসিক কথাটা বলা হয়েছে, ঠিক আছে? ইন্ট্রিনসিক মানে ভেতরের ব্যাপার স্যাপার, বুঝতেই পারছি যে আমরা আমাদের নিজের ইচ্ছায় নিজেদের ভেতর থেকে যে মোটিভেশনটা কাজ করে সেটাই হয়ে যাচ্ছে তোমার ইন্ট্রিনসিক মোটিভেশন। সেটা কিভাবে আসে? সেটা হচ্ছে আমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে, অর্থাৎ ইন্টারনাল যে ইন্টারেস্ট সেখান থেকে তৈরি হয় আমাদের ইন্ট্রিনসিক মোটিভেশন। নেক্সট কি বলছে? এক্সট্রিনসিক মোটিভেশন কি? তাহলে এক্সট্রিনসিক মোটিভেশন হচ্ছে বাইরে থেকে তৈরি হয়, বাইরে কোনো একটা পুরস্কারের মাধ্যমে বা বাইরে কোনো কিছু একটা জিনিস পাওয়ার জন্য আমাদের যে মোটিভেশনটা কাজ করে সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। তাহলে এক্সট্রিনসিক কোনোভাবে ইন্টারনাল নয়, কিউরিওসিটির জন্যও নয়, ঠিক আছে? আর ইন্টারেস্ট থেকে আসছে না, ইন্টারেস্ট থেকে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ইন্টারনাল, অর্থাৎ ইন্ট্রিনসিক মোটিভেশন। তাহলে রিওয়ার্ড বা পানিশমেন্ট হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট, ম্যাসলোর যে থিওরি সেটাই কি বলছে? ম্যাসলোর যে থিওরি সেটাই কি বলছে? ম্যাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব বা ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস, এটা ধাপে ধাপে হচ্ছে বলে, ধাপে ধাপে আমাদের প্রয়োজনগুলোকে আমরা পূরণ করছি বলে এটাকে বলা হচ্ছে হায়ারার্কি। ওকে, তাহলে বিহেভিয়ার বাই নিড হায়ারার্কি, এটাই হয়েছে তোমার ম্যাসলোর থিওরি। নেক্সট কি বলছে? ম্যাসলোর যে পিরামিড, হ্যাঁ আমরা একটু আগেই দেখলাম, সেই পিরামিডের সর্বনিম্ন স্তর কোনটা? মানে আমাদের প্রাথমিক যে চাহিদা সেগুলো কোনগুলো? সেফটি, লাভ, ফিজিওলজিক্যাল নিড না এস্টিম? দেখো, আমাদের যেগুলো প্রথম চাহিদা সেগুলো হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় চাহিদা অর্থাৎ ফিজিওলজিক্যাল নিড। তারপরে আমাদের আসবে নিরাপত্তার চাহিদা অর্থাৎ সেফটি। তারপর আমাদের লাভ আসবে। তারপর আমাদের আসবে আমাদের যে আমাদের আত্মমর্যাদা বা উম আত্মপ্রতিষ্ঠা হচ্ছে লাস্টে আমাদের, ওটাকে কি বলছে, আত্মসম্মানের যে চাহিদা সেটা তারপর আসবে, তারপর এস্টিম আসবে। নেক্সট, ম্যাসলোর মতে লার্নিং কবে ভালো হয়, লার্নিংটা কখন ভালো হয় আর কি? ম্যাসলো কি বলছে? হায়ার নিড আগে পূরণ হলে, লোয়ার নিড পূরণ হলে, অনলি রিওয়ার্ড দিলে না পানিশমেন্ট দিলে? দেখো, ম্যাসলো যে থিওরিটা সেটা কি বলছে? হায়ারকি অফ থিওরি কি বলছে না, হায়ারকি অফ নিড, মানে আমাদের প্রয়োজনগুলো যে আমরা ধাপে ধাপে মেটাই সেই ব্যাপারটাই ম্যাসলো তুলে ধরেছেন। কিন্তু সেটাতে কি বলছে? আমাদের লার্নিং কখন ভালো হবে? যদি আমাদের নিচের ধাপটা পূরণ হয় তবেই আমরা উপরের ধাপে যেতে পারবো। তাহলে লোয়ার নিড যদি আমাদের পূরণ হয় সেটা, তারপর আমাদের লার্নিংটা ভালো হবে। নেক্সট কি বলছে? ওয়াইনারের মতে আর্টিফিশিয়াল কি? এটার মানে কি? আমরা একটু আগেই বললাম যে আমরা কোনো একটা কাজ করতে গেলে সফল হই বা ব্যর্থ হই, তো যখন আমরা এই সফল বা ব্যর্থতার কারণ খুঁজি সেটাই হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউশন বা কারণ নির্দেশক, ঠিক আছে? অর্থাৎ কজ ফাইন্ডিং। নেক্সট, অ্যাবিলিটি কোন ধরনের ফ্যাক্টর? অ্যাবিলিটি এক্সটার্নাল, ইন্টারনাল, র্যান্ডম না টেম্পোরারি? দেখো, অ্যাবিলিটি মানে ক্ষমতা, মানে বুদ্ধিমত্তা, সেটা কি? সেটা সম্পূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নিজস্ব ব্যাপার, ভেতরের ব্যাপার স্যাপার, অর্থাৎ এটা ইন্টারনাল ফ্যাক্টর, ঠিক আছে? এটা ইন্টারনাল ফ্যাক্টর। নেক্সট, এফোর্ট কোন ধরনের ফ্যাক্টর? এফোর্ট, তুমি পরিশ্রম কতটা করছো, কিভাবে করছো, এই যে পরিশ্রম যেটা করাটা সেটাও তো তোমার ইন্টারনাল ব্যাপার। তুমি পরিশ্রমটা করছো, বাইরে থেকে কেউ পরিশ্রম করে দিয়ে যাচ্ছে না, তাই এটা হয়ে যাচ্ছে তোমার ইন্টারনাল। কিন্তু এফোর্টকে কি তোমরা কন্ট্রোল করতে পারো? অবশ্যই এফোর্টকে আমরা কন্ট্রোল করতে পারি। কেবলমাত্র এফোর্টকেই আমরা, আমাদের যে চারটা কারণ আমরা দেখলাম, এই চারটা কারণের মধ্যে এফোর্টকেই একমাত্র আমরা কন্ট্রোল করতে পারি। আমরা ইচ্ছে মতো আমাদের পরিশ্রম বাড়ানো কমানো করতে পারি। তাই এটা হচ্ছে ইন্টারনাল এবং কন্ট্রোলেবল, ঠিক আছে? তাহলে এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট বলছে টাস্ক ডিফিকাল্টি। এটা কি? টাস্ক ডিফিকাল্টি এটা সবসময় এক্সটার্নাল ব্যাপার, কারণ কাজটা কতটা কঠিন সেটাই তো বোঝাচ্ছে টাস্ক ডিফিকাল্টি। তাহলে কাজটা তো বাইরের জিনিস, তোমার তো ব্যাপার স্যাপার নয়, তুমি যে কাজটা করতে গেছো সেটা একটা বাইরের জিনিস, সেটা এক্সটার্নাল জিনিস সবসময়, তাহলে সেটা এক্সটার্নাল। আর এই যে ডিফিকাল্টিটা, এটা একটা কাজ
সেটা কতটা ডিফিকাল্ট, একটা নির্দিষ্ট কাজ সেটা কতটা ডিফিকাল্ট, সেটা সবসময় স্টেবল। একবার ডিফিকাল্ট একবার সহজ, এটা তো হবে না। তাহলে এটা স্টেবল, এক্সটার্নাল প্লাস স্টেবল। নেক্সট কি বলছে, লাক কোন ধরনের ফ্যাক্টর? লাক, লাক কোনোভাবেই ইন্টারনাল ফ্যাক্টর নয়, লাক সব সময় এক্সটার্নাল ফ্যাক্টর, তাই তো? কারণ লাক তোমার হাতে নেই, তোমার মধ্যেও নেই, এটা এক্সটার্নাল ফ্যাক্টর। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে আনস্টেবল। তোমার লাক বরাবরই খারাপ বরাবরই ভালো এরকম নয়, কোনো একটা কাজের ক্ষেত্রে যা খুশি কাজ করে, তাই তো? আসলে লাক কাজই করে না, আমরা তখন ওটা কোনো কারণ না খুঁজে পেলে ওটার উপর আমরা দোষটা চাপাই। এটাই বলছি যে এটা হচ্ছে আনস্টেবল এবং এক্সটার্নাল। ওকে, নেক্সট, ক্লাসরুমে মোটিভেশন বাড়ানোর বেস্ট ওয়ে কি? তুমি বাচ্চাগুলোর মোটিভেশন বাড়াতে চাইছো, তার বেস্ট ওয়ে কি? পানিশমেন্ট দেওয়া, শাস্তি? আমরা বারবার আলোচনা করেছি যে আমাদের যে শিক্ষাদান পদ্ধতি এখন, তাতে কোনো পানিশমেন্টের জায়গা নেই। ইগনোর করা, ইগনোর আমরা কোনোভাবেই বাচ্চাকে করব না, তাই তো? বাচ্চা বাচ্চা কি চায় সেটা আমরা সবসময় দেখব। সাইলেন্ট থাকা, নীরব থাকলে সেটা সম্ভব নয়। আমাদেরকে কি করতে হবে, এফোর্ট বেসড ফিডব্যাক দিতে হবে। যে গল্পটা একটু আগে বললাম, আমরা তাদের পরিশ্রমের বেসিসে যদি আমরা তাদেরকে ফিডব্যাক দিই যে হ্যাঁ বাহ তুমি খুব পরিশ্রম করেছো, হ্যাঁ তুমি একদিন সফল হবেই, এইভাবে যদি বলি তাহলে তার মোটিভেশন সবচেয়ে বেশি বাড়ে। তো দেখো, এই ছিল আমাদের ক্লাস। এখানে আমরা মোটিভেশনের বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম, আর সেখানে আমরা ইংলিশ টার্মগুলোই রেখেছি যাতে তোমাদের ঝাড়খণ্ড টেট বা সিটেটে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? আর আমাদের তো ডাব্লিউবি টেটে বাংলার পাশে তো ইংলিশ থাকবেই, কোনো অসুবিধা হবে না, আমি তো বাংলাতে আলোচনা করেই দিচ্ছি। তো তোমাদের ক্লাস আমার যার ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের যাদের প্রয়োজন তাদেরকে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমরা পরের দিন নতুন একটি টপিক নিয়ে শুরু করব ক্লাস। আজকের মতো টাটা।